সবাইকে স্বাগত জানাচ্ছি পাঠক সমাবেশ নিবেদিত বুক বাজ অনুষ্ঠানে। অনুষ্ঠানটি আমরা আয়োজন করেছি প্রথমবারের মতো আমাদের একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন উদ্যোক্তা, লেখক, উন্নয়ন কর্মী, ব্যাংকার, অধ্যাপক জনাব দুরিন শাহনাজকে নিয়ে। আমরা অপেক্ষা করছিলাম যে আমাদের বাঙালি একজন নারী বিশ্ব জয় করেছেন, বিশ্বে বাংলার সুনাম বয়ে নিয়ে যাচ্ছেন, তাকে কেন্দ্র করে আমরা একটি পাঠক সমাবেশ অনুষ্ঠান করব। আমরা সেই অনুষ্ঠানটা আজকে আয়োজন করতে পেরেছি। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই আমাদের যারা দুরিন শাহনাজের অনুষ্ঠানে আসার আগ্রহ প্রকাশ করেছিলেন তারা এসে পৌঁছাবেন। আমাদের অনুষ্ঠানটি পাঠক সমাবেশ পেজ থেকে সরাসরি সম্প্রচার হচ্ছে। আপনারা যারা অনলাইনে অনুষ্ঠানটি দেখবেন বা দেখছেন তারা চাইলে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন আজকের আমাদের অতিথিকে। আমরা শুনবো তার জীবনের গল্প, তার অভিজ্ঞতার গল্প এবং তার লেখালেখির গল্প। বিশেষ করে আজকে যে বইটি নিয়ে আমরা বিশেষ আলোচনা করব সেই বইটি আমাদের উপস্থাপক যিনি রয়েছেন কথা সাহিত্যিক মম রহমান, তিনি বলেছেন, আমি বইটি এখনো পড়িনি, তিনি বলেছেন যে এত সুখপাঠ্য একটি বই, অনেকটা অটোবায়োগ্রাফির মতো, আত্মজীবনের মতো, এই বইটা বাঙালি পাঠকের জন্য একটি সুখপাঠ্য বই হিসাবে একটা গ্রহণযোগ্যতা পেতে পারে। আমরা চাই যে দুরিন শাহনাজের বইটি বাংলার যারা পাঠক রয়েছে তাদের কাছে বইটি পৌঁছে যাক। আমরা কথা সাহিত্যিক মম রহমান এবং দুরিন শাহনাজের আলাপচারিতার মধ্য দিয়ে আমরা অনেক কিছু জানবো আজকে, অনেক কিছু শিখবো আজকে, কিভাবে তিনি ঢাকা শহর থেকে বিশ্বের পথে পাড়ি দিলেন, কিভাবে বাংলার সুনাম সারা বিশ্বে বয়ে দিচ্ছেন। আমরা সেসব গল্প শুনবো। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই এবং এখন আমি কথা সাহিত্যিক মম রহমানকে অনুষ্ঠান শুরু করার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ শফিক রহমান, স্বাগত দুরিন শাহনাজ। আমি একটু উপস্থিত দর্শক যারা সামনে আছেন এবং যারা দূরে বসে অনলাইনে দেখছেন তাদের জন্য বইটা সম্পর্কে এবং দুরিন শাহনাজ সম্পর্কে একটু দু লাইন বলে নিচ্ছি, ইফ ইউ অ্যালাউ মি। হ্যাঁ, অফ কোর্স। এটা হচ্ছে প্রথমতই দুরিন শাহনাজ দাবি করছেন যে উনি লেখক নন, যেটা আমি সবিনয়ে প্রত্যাখ্যান করছি এবং কেন করছি সেটা বলছি, কারণ আমি রাজি হয়েছি যে আমি একজন লেখক হিসেবে আরেকজন লেখকের মুখোমুখি হব, লেখকের সঙ্গে কথা বলবো, এবং এই রাজি হওয়াটা কোনো রকম বায়াসড হওয়ার কোনো সুযোগ ছিল না, প্রভাবিত হওয়ার সুযোগ ছিল না। যদিও আমরা হয়তো অনেকেই জানি না দুরিন শাহনাজ আজকের বিশ্ব পরিপ্রেক্ষিতে এটা বন্ধ হয়ে গেছে, এটা বোধহয় ব্যাটারি শেষ। আচ্ছা, আমি এভাবে কথা বললে শোনা যাচ্ছে কি? আজকের বৈশ্বিক পরিপ্রেক্ষিতে বিশেষ করে যদি আমরা অনেকগুলো কঠিন কঠিন শব্দ আছে, এন্টারপ্রেনার, তারপর উইমেন এম্পাওয়ারমেন্ট, মাইক্রো ফাইন্যান্স, যেগুলো আমরা সাধারণত কম বুঝি, এটাও কাজ করছে না। আচ্ছা, অসুবিধা নেই, আমার মনে হয় আমার ভয়েস শোনা যাবে। তো এইসব কঠিন ব্যাপারগুলো, মাইক্রো ফাইন্যান্স, এগুলোর বাংলাও কঠিন, ইংরেজিও কঠিন, এইসব কঠিন ব্যাপারগুলোকে উনি গল্পের মতো করে এত সুন্দর করে তুলে ধরেছেন যে আমি কখনো কখনো আমার মুগ্ধতার সীমা ছাড়িয়ে গেছে। সেটা কী রকমের? যেমন শুরুতেই উনি বইটাতে বলছেন ওনার নানি দাদিদের কথা, তারা বসে পুরনো শাড়ি দিয়ে কাঁথা সেলাই করছে, পুরো বইটাতে এরকম গল্পের চিত্র ধরে ধরে উনি এগোচ্ছেন। এবং সেইখানে ওনার পড়ালেখা থেকে শুরু করে ওনার প্রথমে ম্যানিলা যাওয়া, তারপর ওনার নিউ ইয়র্কে পড়তে যাওয়া, এবং একজন বাঙালি নারীকে কতটুকু লড়াই করতে হয়েছে সেই সময়ে, বাবা রাজি না, মা রাজি না, এই সব কিছুর ভিতর দিয়ে উনি বিশ্বের অর্থনীতি, রাজনীতি, বিশেষ করে একটা বড় জিনিসকে উনি চ্যালেঞ্জ করেছেন, যেটাকে উনি সাধারণত বলে থাকেন সিস্টেম। এই সিস্টেম নিয়ে কথা বলবেন উনি আমাদের সঙ্গে। প্রেম বলে একটা কোড উনি ইউজ করেন, সেই প্রেমটা আমরা বাংলায় প্রেম বলতে যা বুঝি তা নয়, এর একটা অ্যাক্রোনিমস আছে মনে হয়, তো সেটা নিয়ে কথা বলবো আমরা। এবং উনি এরকম গল্পের ছলে, ও যেটা বলছিলাম যে কাঁথা বোনার গল্প দিয়ে, আমরা নিজেরাও ভাবি নাই
আমি নকশিকাঁথার মাঠের একজন খুব ভালো পাঠক, মানে আমি সুযোগ পেলেই ওই বইটা পড়ি। আপনারা জানেন জসীমউদ্দিনের নকশিকাঁথার মাঠের কথা, সেটি একটা ভালোবাসা এবং বাংলার লোকজ জীবন, পল্লী জীবনের কথা আছে। কিন্তু দুররিন শাহনাজ আমাদেরকে চিনিয়ে দিলেন, শিখিয়ে দিলেন যে পুরনো কয়েকটা শাড়িকে যখন কাঁথা দিয়ে সেলাই করা হয়, সেইটার মধ্যে নারীর শক্তি, নারীর ক্ষমতায়নের সুযোগ আছে। আরেকটা জায়গা আমি একটু বলে নেই, আমি বেশিরভাগটাই শুনবো আপনার কাছে, সুযোগ নিচ্ছি কারণ আপনার সঙ্গে আমি মঞ্চ শেয়ার করার সৌভাগ্য পেয়েছি। আরেকটা জায়গা আমাকে ভীষণ রকমের আপ্লুত করেছে, সেটা যারা বইটা পড়েননি তাদের জন্য উল্লেখ করছি। সেটা হচ্ছে ওনার নানির কথা উনি বলছেন, বুবু। তো বুবু, আমরা জানি যে একটা সময় আমাদের এখানে পেট্রিয়াটিক সোসাইটি যা হয় যে ওনার নানা মানে বিশাল মহিরুহ, উনি ঘরে ঢুকছেন, তার জন্য খাবার টাবার আয়োজন করা এবং খেয়ে দিয়ে আস্তে করে একটা ইজি চেয়ারে হুকা টানছেন, হুকা না হুকাই তো হুকা টানছেন। তো উনি যখন ঘুমাতে চলে যাচ্ছেন বা বিশ্রাম নিতে যাচ্ছেন, অপরাহ্নের একটা আমরা কি ঘুম বলি, ভাত ঘুম, ওটাই যখন যাচ্ছেন, তখন বুবু ওই আরাম কেদারাটায় বসে ওই হুকায় একটা টান দিচ্ছেন এবং উনি ফিল করছেন যে উনি ওই নানার মতোই উনিও একজন ক্ষমতাবান। দুরিনের মজাটা হলো এখানে, এই গল্পটা বলার পর, সত্য ঘটনা, ওনার জীবনের ঘটনা বলার পর উনি বলছেন যে আমি এইরকম শক্তিশালী হতে চাই, একটা পুরুষ যেরকম সোসাইটিতে, কিন্তু বুবুর মতো আড়ালে নিজের ক্ষমতাটা দেখাতে চাই না, আমি প্রকাশ্যে ক্ষমতায়ন চাই, পাওয়ার চাই। তো এই জায়গা থেকে আমি ওনার কাছে প্রথমেই দুটো শব্দের ব্যাখ্যা আপনার কাছে আমরা মানে দর্শকরা শুনতে চাইব, সিস্টেম এবং পাওয়ার, এ দুটোকে আপনি কিভাবে দেখছেন? না, অন করে নেই। আচ্ছা আচ্ছা, মুম্বাই, অনেক ধন্যবাদ। আর এখানে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, অনেক ধন্যবাদ। এটা আপনারা খুব কষ্ট করে আসলেন এখানে, এই সমাবেশটা করলেন। তো আপনি খুবই অনেক কিছুই বললেন, আর অনেক ধন্যবাদ। আমি খুব ভালো করে আমার বইটাকে আপনি ওটা ডিসক্রাইব করলেন। তো আমার জন্যে, হ্যাঁ, আমি যেখানে বইটা যেটা শুরু করি সেটা হলো গিয়ে যুদ্ধের সময়। যুদ্ধের সময় আমার 3 বছর বয়স, আর আমার প্রথম অভিজ্ঞতা, আমার মেমোরি, এগুলো সব হলো যুদ্ধের সময়। তো আমি যখন দেখেছি যুদ্ধে, আমার সবচেয়ে বড় যে একজন মানুষ যে যুদ্ধে আমার মতে অনেক কিছু করেছিল, ওটা আমার মা। কারণ আমার মা অনেক আমার কাজিনদেরকে ওখানে লুকিয়ে রেখেছে যখন আর্মিরা আসতো। তো আমি সব কিছু যখন দেখেছি যে এখানে কিভাবে নারী হিসাবে কিভাবে মানে আমরা ক্ষমতা নেই, কিভাবে আমাদের সমাজ আমাদেরকে ক্ষমতা দেয় কিংবা দেয় না। আর তারপরে যখন বাংলাদেশ হলো আমার জন্যে, আর যেহেতু আমার বাবা সরকারে ছিলেন, আমি দেখতাম যে ওনার ফ্রাস্ট্রেশন, যে সবার মতে, মানে বিদেশি বিশ্ব ব্যাংক থেকে শুরু করে অন্যান্য বড় দেশদের সবাই ওনাদের এক মত আছে কি হওয়া উচিত বাংলাদেশের, তাই না? আর উনি আমার মনে আছে এসে সবসময় বাসায় এসে বলতো, হ্যাঁ ওরা চায় এটা করুক কিন্তু ওটা আমাদের জন্য ভালো না, কিংবা এটা চায়। কিন্তু আমার সবচেয়ে ইন্টারেস্টিং লাগতো যে যেখানে আমরা দেশ হিসাবে আমরা বলছি যে না, আমরা এটা মানতে চাই না, কেন আমাদেরকে আরেকজন বলবে কিভাবে কি করতে হয়। কিন্তু আমাদের সমাজে নারী হিসাবে আমাদেরকে কিন্তু সবসময় সমাজ বলছে কি করতে হবে, তাই না? তো আমার জন্য ওটা খুবই, যখন আমি লিখতে শুরু করেছি সেজন্য আমার ওটা নিয়ে খুব আমার ভাবতে হয়েছে, চিন্তা করতে হয়েছে যে কিভাবে এটা আমরা সমাজে আমাদের ক্ষমতা আসে। তা আমার জন্যে, আমার লাইফে আমি যেটা দেখলাম যে আমাদের সমাজে অনেক বিভিন্ন জিনিস আছে যেখানে ক্ষমতা দিয়ে আমরা সামনে আগাতে পারি। আর আমার জন্যে সেটা হলো গিয়ে একটা যেখানে আমি ফোকাস করছি সেটা হলো গিয়ে অর্থনীতি, যেটা ফাইন্যান্স যেটা বলে। সো আমি বেসিক্যালি দেখলাম যে
যখন আমি আমেরিকায় গেলাম যে ফাইন্যান্স এত শক্তিশালী যে আমাদের সবাই অর্থনৈতিক জীবনটা মানে এটা কন্ট্রোল করে ফাইন্যান্স। মানে ধরেন এই নিউ ইয়র্কে বসে নিউ ইয়র্কের এসব ব্যাংকসগুলো যেটা ইনভেস্টমেন্ট ব্যাংকস বলে, এরা মানে জানেও না যে অন্য দেশে কে হচ্ছে কে আছে, কিন্তু ওরা এটা কন্ট্রোল করছে, নিয়ন্ত্রণ করছে। তো ওটা থেকে ওটা যখন ওখানে কাজ করার সুযোগ হলো, ওখান থেকে আমি দেশে আবার ফেরত যখন আসলাম, ওটা আমি ফেরত এসেছি ওটা ওই ভেবে যে আমি যেটা শিখলাম ওটা আমি এখন আমার দেশে কাজে লাগাতে চাই। আমার এখনও মনে আছে আমি যখন ফেরত এসেছিলাম আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে যে হ্যাঁ তুমি এরকম কেন ফেরত আসলে, কেউ তো আসে না, কি আচ্ছা তোমার কিছু হয়েছিল নাকি ওখানে, মানে একটু খারাপভাবে কি সবাই দেখতে। আমার মনে আছে এখন আমার মা বলছে যে হ্যাঁ দেখো সবাই কথা বলছে কেন তুমি এসছো ফেরত, থাকলে এখানে এখন তাহলে বিয়ে করে নাও এখন। হ্যাঁ, তো আমার ওটা দেখে আমার এখনো মনে আছে যে আমি চেয়েছিলাম যে আমি আমার অর্থনৈতিক জ্ঞানটা ওটা আমি ইউজ করব। আর আমার জন্যে সেজন্য যেখানে শেষ মতো কাজ করেছি সেটা হল গিয়ে গ্রামীণ ব্যাংক। আর আমার জন্যে ওই অভিজ্ঞতাটা মানে একটা অসম্ভব গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ছিল। আর সেটার উপর আমি অনেক লিখেছি এখানে বইতে, কারণ আমি বলি যে এখন আমি যেটা করছি, যেটা এখন যেই কোম্পানি আমি সাকসেসফুলি এখন 14 বছর ধরে চালাচ্ছি, এটা অনেক বেশ বড় সাইজে। এখানে আমরা এই উন্নতি ডেভেলপমেন্ট যেটা বলে ওটা আর ফাইন্যান্স ওটা আমরা একসাথে করতে পেরেছি। তো ওইভাবে আমি তাহলে বইটা একটু পড়ি কয়েকটা সেকশন, তাহলে মানুষ ওকে। সো মুম্বাই যেটা বলছিল, আমি যেটা শুরু করেছি বইটা সেটা দিয়ে আমি শুরু করি। তো আচ্ছা, একটা জিনিস হলো কি, আমার বইটা আমার খুব ভালো লেগেছে যে আমার বন্ধু, আপনার নিশ্চয়ই জানেন নাকি, সাদাফ, সো ও এটা বইয়ের জন্য এটার কবিতাটা দিয়েছে। হ্যাঁ, তো আমার এটা খুব ভালো লেগেছে, কারণ ওর জন্য ও যে এটা লিখেছিল এটা একদম এই বইতে একদম ফিট করেছে। আর এই পোয়েমটাও আমরা শুনতে পারি যদি। হ্যাঁ অবশ্যই। আর এটা অনেক এটা নিয়ে কথা বলছে, এই কবিতাটা নিয়ে। So এটা সাদাফের লেখা। I was born into a body that now walks tall, taking its place in the world with a stride that is bold, beautiful in its defiance, unabashed, unashamed. I was born into a body which now has a voice. Okay? All right. So আমি একটু শুরুটা একটু পড়ি, কারণ এখানে আমার সবচেয়ে খারাপ লাগছিল যখন আমি এটা লিখছিলাম যে এই সিনটার মধ্যে যারা এরা কিন্তু কেউ এখন বেঁচে নাই। আমার জন্য খুব টাচিং আর কি। আমার কাজিনটা এখানে আছে, তোমার এটা বাম্মারা এই সিনের মধ্যে। In the evening when I was young, my grandmother stitched blankets out of old saris. These cotton saris worn by the women in my family as they worked had become worn and thin, but stitched together with intricate nokshi design, and saris were reborn as kantha, blankets, which would keep us warm at night. With the fabric spread across the bed, my grandmother would stoop over and patiently stitch beautiful patterns: sun, moon, stars, flowers, and leaves with multicolored threads. Using traditional Bengali quilting stitches that women in the villages used to sew layers of saris together, she bent close to the fabric, embroidering elaborate and beautiful motifs. When her sister and her nieces visited, they too, along with my mother and grandmother, would sit in the bed, legs crossed, and join in stitching. They talked while they worked, catching up on each other's lives. I watched, marveling both at the intricacies of their designs and the bond between them. Years later, working in microfinance in Bangladesh, I watched rural women stitch nokshikantha just like my grandmother and aunts did. I often walked into courtyards surrounded by mud huts and banana trees to find a group of women stitching kantha as chicken ran around their ankles. Chewing betel nut and tobacco leaves, the women shared stories of sorrow and hope as they worked. Each kantha, an elaborate art of blessing and empowerment, would be given to another woman in the community. The more elaborate the kanthas were gifts for brides-to-be. Whenever I asked about the story behind a particular nokshi or design, the women would blush and giggle. Then the needleworker who had designed
the blanket, would pull the end of the sari that covered her head a little tighter, perhaps to give herself the confidence to speak up. The nokshi represented her own unfulfilled hopes. She said quietly, so that the new bride could fulfill them. The design of a boat represented the travels that the needleworker had longed to take, but for which she never had the opportunity. Two birds kissing symbolized the true tender love of a husband she longed for. An open book represented the education she wanted but could not obtain. And the rice field stood for the abundant crop that was beyond her reach because she did not own any land. Spread before us, the faded colors of the saris became alive with the unfulfilled dreams and aspiration of the needleworkers. I would sit on the ground with these women on mats woven from dry palm leaves and look around in the circle and wonder. They wanted to feed themselves and their families, to educate their children, and to make beautiful things that last. Their kanthas contained messages. These blankets and the designs they carried passed on to the longing that of a young woman that would find opportunities and blessings the needleworkers herself had never had. Written on beloved and worn saris, the designs became dispatches of defiant hope. So তারপর আমি I go into this is when I switch back and I talk a lot about the economics. So যেটা আমি বইতে আপনি যেটা দেখেছেন যে আমি personal story দেই, তারপরে I kind of switched into the economics. Economic inequality, environmental collapse, gender injustice, pandemic, war, these fundamental ills of the world remain the same over centuries. These things haunted our grandparents and great-grandparents, and they remain top of mind for us. More than 2 billion people are living under $1.25 a day, and they live by oceans that are swelling and forests that are burning. The COVID-19 pandemic has exacerbated the wealth gap and the gender gap, with women across the world being the brunt of economic and social upheaval. Meanwhile, the wealth and the power are burgeoning, concentrated among a small group of people. The top 1% household globally own 43% of all personal wealth, while the bottom 50% own only 1%. The world today has more than 3,000 billionaires. Our global financial system is worth over $160 trillion, and it is managed, maneuvered, and manipulated by 1% of the population. In 2019, the world's billionaires held wealth of more than 4.6 billion people. So again, সেটাই বইটা I try to kind of talk about and bring finance in and how we are actually doing it with finance. এখানে আবার আমি একটু দর্শকদের অবশ্যই ভূমিকা পালন করছি দুরিন শাহনাজ এই ডিফারেন্ট অপটিমিস্ট বইটাতে আমরা অনেকগুলো প্রতীকের ব্যবহার পাই। যেমন ওইখানে উনি যেমন বলছেন যে কিছু ছেঁড়া শাড়ি, পুরনো শাড়ি রূপান্তরিত হলো, একটা মেটামরফোসিস হলো। স্যার ভালো বলতে পারবেন এটা নিয়ে। সেটা হলো এবং একটা নতুন নকশি কাঁথা হয়ে গেল এবং এর মূল্যটাও বেড়ে গেল। অলমোস্ট একটা বাতিল জিনিস একটা গুরুত্বপূর্ণ হয়ে গেল আমাদের সোসাইটিতে। এরকম আমি বাতিল শব্দটা এখানে বলবো না, আমরা গুরুত্ব দেই না এরকম অনেক নারীকে এরকম মূল্যবান করার ক্ষেত্রে আপনার তত্ত্ব এবং প্রায়োগিক দিকের ভূমিকা যথেষ্টই আছে বলে আমি আন্দাজ করি, ধারণা রাখি। তো এখানে কয়েকটা জায়গায় উনি যেমন আপনার ক্ষেত্রে এই রূপান্তরের প্রশ্নটা আমি করব কিরকম করে আপনি সেই যে ছোট বয়সে ডিম কুড়াতেন, তারপর ডাক টিকিট সংগ্রহ করতেন এবং সেই ডাক টিকিট আপনি একটা ট্রেডের মতো করলেন, ব্যবসায়িক একটা প্রজেক্টের মতো করলেন, যেটা জেনে আপনার মা আপনাকে বকা দিলেন এবং আপনার ওই কাজটা বন্ধ হয়ে গেল। তারপর এই একটা লাল জুতোর জন্য আপনার একটা তীব্র কৌতূহল। তো সেই যে বাচ্চা মেয়েটি যে স্কুলে থাকা অবস্থায় ডিম সংগ্রহ করছে এবং ডাক টিকিট ট্রেড করছে, ট্রেড শব্দটাই বোধহয় ব্যবহার করছেন আপনি, এবং যে একটা ফাইট করছে বেটার এডুকেশন, বেটার সিস্টেমের কথা ভাবছে, সেইখান থেকে আজকের ডুরিন শাহনাজ আমার জানার মতো 3টা অর্গানাইজেশন আপনি চালান। আইএক্স ফাউন্ডেশন, দেন হচ্ছে উমেন্স লাইভহুড বন্ড বলে একটা কাজ আপনি করছেন, টেডএক্স এর সঙ্গে বোধহয় কাজ করছেন আপনি। না, আমি টেড স্পিকার। হ্যাঁ, আমি অনেকগুলো টেড। হ্যাঁ, আচ্ছা, আরেকটা আছে উমেন অরেঞ্জ বন্ড, আমাদের একটা নতুন আইসেল ক্লাস। হ্যাঁ, অরেঞ্জ বন্ডের কাজ করছেন।
তো আমি এই রূপান্তরের গল্পটা, মানে সবাই তো আর বইটা পুরোটা এখন পড়তে পারবে না, সংক্ষেপে যদি আপনি ওইটা একটু বলেন, যে ওই যে বাচ্চা মেয়েটা ডাক টিকিট সংগ্রহ এবং ডিম সংগ্রহ, সেখান থেকে আজকে আমি তো মনে করি যে ওয়াল স্ট্রিট হয়ে আপনি, এবং আপনি বাংলাদেশ থেকে ম্যানিলা গেছেন, ম্যানিলা থেকে নিউ ইয়র্ক গেছেন, তারপরে আবার এখন সিঙ্গাপুর, মানে একজন বিশ্ব নাগরিক বলা যায়, একজন বাঙালির বিশ্ব নাগরিক হয়ে ওঠা, এবং ওই যে ক্ষমতার জায়গায়, এমপাওয়ারমেন্টের জায়গায় আপনি পৌঁছেছেন, এই জার্নিটা যদি আমাদের একটু শেয়ার করেন। হ্যাঁ, অবশ্যই। তো জার্নিটা যেটা বইতে, এটা বেশ সরি, তো আমি জার্নিটা, হ্যাঁ, এই রূপান্তরের জার্নিটা ওটা বইতে লেখা আছে। হ্যাঁ, তো এখন আমার জন্যে আমার মনে হয়, যেহেতু বইটার নাম হলো গিয়ে ডিফায়েন্ট অপটিমিস্ট, যেটা ওটা নিয়ে আমরা বলছিলাম যে বাংলায় হবে আশাবাদী প্রতিবাদী, তো আমার মনে হয় আমি প্রতিবাদী সবসময়ই ছিলাম। তো আমার এখানে সব আমার ভাইরা বসে আছে আর ভাবি, তো আমার মনে হয় যে প্রতিবাদী যেহেতু ছিলাম, মনে হয় সেজন্য সেটাই একটা জিনিস যেটা আমাকে রূপান্তরের জন্যে, যেটা ক্ষমতা দিয়েছে আমাকে, কারণ আমি কোনো কিছুই মেনে নেইনি। তো আমার জন্যে, সেজন্যে যেরকম আপনি স্ট্যাম্পের কথা বললেন, তো আমার এখনো মনে আছে আমাদের স্কুলের বাইরে, যে আমাদের সবাই নিশ্চয়ই, আমাদের সবারই এখানে স্কুলের অভিজ্ঞতায়, যে আচার বিক্রি করে, আইসক্রিম বিক্রি করতো। হ্যাঁ, তো আমাকে আমাদের কোনো সময় পয়সা দিত না, কারণ পয়সা এরকম এভাবে পয়সা খরচ করার কোনো মানে হয় না, আমাদের এরকম পয়সা নাই, কখনই তুমি কিনতে পারবে না এসব, আর এগুলো খাওয়া উচিত না। আচ্ছা, কিন্তু আমার সব বন্ধুরা খাচ্ছে, তো আমি বেসিক্যালি আমার ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমার এটা এখন কিভাবে আমি পয়সা কিভাবে এটা, আমার আরেক কাজিন, আমার মানে পুরো ফ্যামিলি এখানে এখন। তো তখন আমি বেসিক্যালি আমি শুরু করলাম আমাদের স্কুল থেকে পেন ফ্রেন্ড ইয়েতে ইউরোপে, তো আমার 2টা পেন ফ্রেন্ড ছিল, তো আমার একটাই ওদের জন্য ছিল যে প্লিজ আমাকে একটু তোমরা ডাক টিকিট পাঠিও আমাকে। তো ওখান থেকে আমি আমার ডাক টিকিটের হবি শুরু করেছি। কিন্তু ডাক টিকিট আমি দেখলাম যে মেয়েরা কেউ তখন, অ্যাটলিস্ট তখনকার দিনে মেয়েরা কেউ করতো না ডাক টিকিট সংগ্রহ। তো আমি আমার অন্য বন্ধুদেরকে আবার যেগুলো ডুপ্লিকেট ছিল ওগুলো দিলাম, যাতে শুরু করতে পারি। তো এটা যদি আপনি এটা একটা অ্যানালিসিস দেখেন, এটা এক্স্যাক্টলি যেখানে ফাইন্যান্সিয়াল মার্কেটে ধরেন আপনি কাউকে একটু কিছু দেন, যে এটা ধরেন ইনভেস্টমেন্ট, যাতে ওরা ওদের বিজনেস শুরু করতে পারে, এক্স্যাক্টলি দ্য সেম অ্যানালজি। তো আমার জন্য ওটা, কারণ ওরা যদি তাহলে শুরু করে তাহলে আমি ওদের সাথে ট্রেড করতে পারবো, আর ওদেরকে আমি ট্রেড করালাম, আমি জানিও না কিভাবে, আমি নিজেই বুঝেছি কিভাবে ট্রেড করতে হয়। তারপর আমি যেটা বইতে লিখি, আমার প্রথম অ্যাকাউন্টস রিসিভেবল যাকে বলে অ্যাকাউন্টিংয়ে, যখন কার থেকে পয়সা, যখন আপনি বিক্রি করেছেন কিন্তু পয়সা দিচ্ছে না বিজনেসে, তো আমার অ্যাকাউন্ট রিসিভেবল প্রবলেম হয়েছে কয়েকটা ছেলেকে, যারা আমাকে বলে দেব যে তোমরা এরকম একেবারে ভালো না স্কুলে। তখন ওরা গিয়ে ওদের মাকে বললো, আর আমার মা তখন খুবই 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 রাগ করেছিলেন আমার উপরে, আর আমার কালেকশনটা নিয়ে গেছিলেন, আমাকে বলেছে আর তুমি কখনো এটা করতে পারবে না। আর আমার এখনো মনে আছে, অনেক বছর পরে আমি যখন ইউনিভার্সিটি থেকে আসলাম, আমি জিজ্ঞেস করছিলাম আচ্ছা, কারণ আমি মনে আছে আমি যখন আসলাম একবার আমাদের কোনো মা সব ফেলে দিয়েছে, যে হয় না যে আমরা তো এখানে নাই, তো আচ্ছা মা আমার স্ট্যাম্প কালেকশনটা কোথায়, কারণ আমার অনেক পুরনো স্ট্যাম্প ছিল। বলে ও হ্যাঁ, তোমার কোন কাজিনকে আমি দিয়ে দিয়েছি, তোমার ছেলে কাজিনকে, মেয়েরা এসে স্ট্যাম্প করে না। তো আমার এখনো মনে আছে, কিন্তু এদিক দিয়ে কিন্তু আমার মা উনি খুব মানে ওনার জেনারেশনের জন্য খুব প্রোগ্রেসিভ ছিলেন, তাই না? তা ওটা আমি ক্যাপচার করেছি, যে কনফ্লিক্টটা আমাদের নিজেদের মধ্যেও থাকে, তাই না, পার্সোনাল লেভেলে। তো এই রূপান্তরের জার্নি, তো ওখান থেকে হ্যাঁ, আমি যে ফিলিপিন্সে আমার বাবা যখন ওখানে গেলেন, ওখানে আমার সুযোগ হলো দেখার, আমার মনে হয় অনেক কিছু আমার জীবনে আমার সুযোগ হয়েছে দেখার, যেটা হলো কি তখন ওখানে পিপল পাওয়ার মুভমেন্ট হচ্ছিল, যে মার্কোসকে টপল করার জন্য। কিন্তু এখন অফকোর্স এখন মার্কোসের ছেলে এখন ওখানে, বাই দ্য ওয়ে আমার বই ফিলিপিন্সে কিন্তু ব্যান্ড, কারণ আমি লিখেছি এটার উপরে। এখানে আমার বইতে
কারণ পুরো মার্কোসের সময় যে মার্কোস এসব করেছিল, তারপর আকিনো যখন অ্যাসাসিনেটেড হলো, কারণ এখন ফিলিপিন্সে এরা পুরো ইতিহাসটা অন্যভাবে লিখছে যে মার্কোস কোনো সময় কিছু খারাপ করেনি, আকিনো সব কিছু খারাপ করেছে। তো আমি যেটা মানে সেজন্য আমার বইটা ওরা বেসিক্যালি ওরা চাচ্ছে যে যাতে দেশে না আসে, যে যখন ওরা দেখেছে যে এটা আকিনো সম্বন্ধে এসব। কিন্তু আমার জন্য তখন ওই বয়সে ওটা খুব ফর্মেটিভ, কারণ আমার জন্য ওটা আমি দেখলাম যে বাংলাদেশ থেকে, যেখানেও আমাদের তখন ধরেন পলিটিক্যাল টার্ময়েল অনেক ছিল, ওখান থেকে ফিলিপিন্সে গিয়ে যখন দেখলাম হ্যাঁ ওখানেও একটা পলিটিক্যাল টার্ময়েল, কিন্তু ওরা কিভাবে ওটা করলো পিসফুলি। হ্যাঁ, তারপরে ওখান থেকে যখন আমি আমেরিকায় গেলাম, আমার জন্য খুব ফর্মেটিভ ছিল যে তখন আমার এখনো আপনার হয়তো আপনাদের কয়েকজনের মনে আছে, আমাদের পাসপোর্টে, বাংলাদেশি পাসপোর্টে ছিল all the countries in the world except Taiwan, Israel and South Africa. মনে আছে? তো কেন সাউথ আফ্রিকা? সাউথ আফ্রিকা কারণ অ্যাপার্থাইডের জন্য। সো বাংলাদেশ থেকেও আমরা we are against the apartheid, যখন ওই যে যারা যদি মানে against the blacks or all that. So আমি তখন যখন আমি ইউনিভার্সিটিতে গেলাম, আমরা একজন গ্রুপ আমরা বেসিক্যালি বললাম যে আমাদের ইউনিভার্সিটি থেকে যাতে সাউথ আফ্রিকা থেকে ডাইভেস্ট করে ইনভেস্টমেন্টস। সো ওই অভিজ্ঞতাটা আমার, যেটা আমি এখানে লিখেছি, যে কিভাবে ডাইভেস্টমেন্টের থ্রুতে কিভাবে আমরা এই পলিটিক্যাল চেঞ্জটা আনতে পারলাম। কারণ যেটা খালি আমার ইউনিভার্সিটি না, তারপর অনেক ইউনিভার্সিটিও করেছে ওটা। তো যেহেতু এগেন সাউথ আফ্রিকার মতো জায়গায় যেখানে রেসিজম আর এসব মানে একদম এস্টাবলিশ ছিল, ওটা কিভাবে ওটা চেঞ্জ করা যেত। সো আমার জন্য এই বইটা, সেজন্য আপনি যে বলছি যে রূপান্তরের কথা, মানে এটা অনেক অভিজ্ঞতাও যা হয়েছে আমার, ওটাও অনেক ইনফ্লুয়েন্স করেছে, যেটা আমাদের সবাইকে ইনফ্লুয়েন্স করে। রেসিজম তো কিছুটা আপনিও ফেস করেছেন। হ্যাঁ, অবশ্যই। আর ওটা নিয়ে আমি লিখেছি, কারণ হ্যাঁ ইন-লজ, তারপর ইভেন ধরেন আমি যখন ওয়াল স্ট্রিটে গেলাম ইভেন ইন্টারভিউ করতে, তখনও যে হোটেলে যে ইভেন ধরেন যখন যাচ্ছি যে আমার রুমে, যে আমাকে ব্যাংক থেকে যে রুম দিয়েছে, এটা রুম নেওয়ার জন্যে, তো ওখানেও ধরেন আমাকে দেখছে যে বলছে হ্যাঁ আপনার মতো এখানে থাকার। তো আমি ওইটা একটা পড়ে শোনাই, ওই সেকশনটা। এটা The man in a sharp suit behind the reception desk looked up and down at me. Yes, how may I help you? He said in a low, condescending tone cut through his voice. I have a room reserved under my name, I said in a measured tone. My last name is SHAHNAZ, SHAHNAZ. Miss, are you sure you have a reservation at the Waldorf? The man said doubtfully. Karan Waldorf hol giye okhane khub nami at hotel. His face cocked to the side. I was wearing my usual jeans, sweater and ugly grey coat, which is the only winter clothes I could afford. Clearly the clerk thought I didn't belong at the Waldorf Astoria, a fancy New York hotel with marble floors and massive chandeliers. White people in expensive suits and dresses were mingling in the lobby. I ignored his slight. Yes, I do, I said calmly. The bank I'm interviewing for reserved it. Now, can you please check my reservation? I looked at the man straight in the eyes. He became flustered and looked for my name on his computer. Ah, yes, I see it here. Welcome to Waldorf. I took the key, smiled, and turned my head to nod at my brother Isa, who had been making himself scarce behind a marble column. We were getting used to this routine. This was my third trip in the span of few days to New York City for a final round of job interviews. I'd come to expect the same cold reception in all the hotels. I was the badly dressed woman of color with an accent who dared to ask for a room. Each time the reaction of the hotel staff behind the desk was one of disbelief. Eventually I started to have fun with it, as did Isa, who was staying with me for his spring break and accompanying me to New York for my interviews. So anyway, so যেরকম কয়েকটা গল্প আছে এখানে। By any chance, are you a feminist? Am I a feminist? What do you think? Of course I am. Yes. I love the fact that I'm a feminist. তো kind of a defiant optimist একটা ম্যানুয়ালের মতো দিয়েছেন বইয়ের শেষে। হ্যাঁ। তো সেইটা যদি একটু বাংলায় আমাদের মানে কি করে একজন ডিফারেন্ট অপটিমিস্ট হবে আপনার মতে? না, ওটা আপনি বাংলায় ট্রান্সলেট করবেন। আমি এখন বাংলায় ট্রান্সলেট করতে গিয়ে এটা আমার গুগল ট্রান্সলেট ইউজ করতে হবে।
কিন্তু আমি একটা জিনিস পড়তে চাই, যেটা Please. আমি নিউ ইয়র্কে আমি প্রায় 30টার মতো অনুষ্ঠান করেছি নিউ ইয়র্ক আর গত মাসে, কিন্তু একটা রিডিং যেটা আমি ওখানে সবাই মানে চোখে পানি এসছে, আমি এটা একটু আপনাকে পড়ে শোনাতে চাই আপনাদেরকে। এটা হলো গিয়ে যখন আমি গ্রামীণে কাজ করছিলাম, হ্যাঁ। My days working with Grameen melted into one another as the slow rhythm of rural life took over. The routines of our work sometimes seemed mundane, but I never got bored of one thing: dispersing a woman's first loan. Once a woman joined a Grameen group in her village. She was eligible for a loan. To receive a loan, the borrower, our new client, needed to come to the local Grameen Bank office and sign for the loan. She would then receive the money along with a passbook, which logged the loan disbursal and repayment. Even in the 1990s, 1 out of 5 women in Bangladesh, and a much higher percentage in rural area, could not read or write. That meant they could not sign their loan documents. On most official documents, therefore, women signed using only their thumbprint. The blob of ink confirmed that the government did not care about their individual identity. Grameen did not believe in the thumbprint signature. Instead, we promoted the powerful notion that each woman, like a real client, had to provide a written signature to receive a loan. So to sign for their first loan of their lives, the women had to learn to sign their names. Every morning outside our mud house of an office, women would stand in line, waiting patiently to learn how to sign for their loans. As they waited, their heads covered with their end of their sari and eyes demurely downcast, these women would give us an occasional flash of eye contact. In that glance would shine a twinkle of excitement. They were so eager to learn to pull one of the levers of power available to them. It is hard to capture in words the thrill of teaching a woman how to sign her name. Watching women take pride in their own names that had now legal bearing, brought deep joy. After bearing a child, most of these women were known in the village by their child's first name: Hassan Ma, Hassan's mother; Fatimar Ma, Fatima's mother, another practice that erased a woman's identity and power. But here at Grameen, they learned to sign their own name and one their parents had given them. Hold the stick closer to the point, I coaxed a woman named Amina one morning. I'll hold your hand with mine and we will practice writing your name on the dirt. Let's do it, Abba. We crouched together on the ground and wrote Amina together in Bengali script. Amina was my age, but years of hardship, early childbirth, and an inadequate diet had taken toll on her. She looked middle-aged, but today the joy of a new beginning brought out the excited child inside her. Together we wrote her name dozens of times using a stick to draw on the mud. With each stroke, Amina seemed to get bolder and more confident. Appa, I can do it now. Can I practice on paper? Holding on tightly to the pen, Amina wrote her name on a piece of scrap paper until she got hang of it, and then she was ready to sign on the official loan document. I read aloud to her the terms of the loan: to make proper use of the loan and to abide by Grameen's social contract. She would agree to send her children, both boys and girls, to school, plant vegetable around her house, build pit latrines as soon as she could afford it, and neither give dowry for her daughters' marriages nor accept dowry for her sons. Then the moment came. With total concentration, Amina bent down to sign her name on the document. Knowing that this signature would transport her to a new life, she wrote a name that for the first time she was seeing in its own form, by her own hand. What may have looked like a first grader's penmanship to an outsider was the passionate accomplishment of a woman unleashing her own power. Amina looked at me with tear-filled eyes. She took my hands in hers and touched them to her head. As I wiped away my own tears, I handed her the money. Amina, Appa, look at me, I said firmly. Look, you're a businesswoman now. From now on, never look down when you speak to anyone. Others need to respect you. You're taking control of your life, and most importantly, you're my client now, so thank you for your business. Though I repeated this ritual hundreds of times, I never got tired of it. No joy compares to helping someone find their dignity and showing them the source of their own power. As I said earlier, nicely told. আমার একটা খুবই মানে এটা ব্যক্তিগত কৌতূহল তৈরি হয়েছে যে আপনি খুব ভালো ছাত্র ছিলেন এবং খুব বড় বড় ইনস্টিটিউশনে পড়ালেখা করেছেন এবং আপনার পড়ার বিষয় অনেক জটিল কঠিন আমার তো কিন্তু আপনি এত সরল করে এই গল্প বলা কিভাবে শিখলেন এবং আপনার কি মনে হয়নি যে এইরকম
বিষয়ে লেখা বইগুলো সাধারণত আমরা দেখি যে খুব ভারী ভারী ভাষা ব্যবহার করা হয়, খুব জার্গন ইউজ করা হয়, কঠিন কঠিন টার্মিনোলজি থাকে। আপনি এত সরল করে লিখলেন, আমার প্রত্যেকে মনে হচ্ছিল যে একদিকে আপনার অটোবায়োগ্রাফি পড়ছি, অন্যদিকে একটা উপন্যাস পড়ছি। এই গল্প বলার স্টোরি টেলিং এর পদ্ধতিটা আপনি কিভাবে শিখলেন এবং কেন এই পদ্ধতিটাই বেছে নিলেন? এরকম একটা টেকনিক্যাল বই তো কাইন্ড অফ। হ্যাঁ, এটা একটা টেকনিক্যাল বই। হ্যাঁ, এটার মধ্যে অনেক ফাইন্যান্স আছে। আর যেহেতু আমি এভাবে লিখেছি, কারণ এক হলে গিয়ে আমি আমার জীবনে কোনো লেখার ক্লাস নেইনি, কোনো ক্রিয়েটিভ রাইটিং ক্লাস নেইনি। তো আমার জন্য এটা অ্যাকচুয়ালি এটা লেখাটা খুব ডিফিকাল্ট ছিল। আমার 4 বছর লেগেছে লিখতে, 700 পেজের উপরে, যেটা কেটে এখন কত 275 করেছে। তো আমার জন্যে আমার যেটা একটাই উদ্দেশ্য ছিল এই বই নিয়ে, যেটা হলো গিয়ে যেহেতু আমরা আমাদের কাজ যেখানে এখন IIX থেকে ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জ আমার কোম্পানি, এটা হলে গিয়ে আমরা বলি যে আমরা ফাইন্যান্স করছি 99% জন্যে, ফর দ্য 99%। সো সেজন্য আমার জন্যে বইটা যাতে এই 99% যাতে বুঝতে পারে। সো আমার জন্য যখন আমি লিখছিলাম বইটা, আমাকে আমার পাবলিশার খালি বারবার এডিটর বলেছে, দুরিন মনে রেখো তুমি এই বইটা লিখছো যে একজন ধরো মা ওহাইও স্টেটে বসে আছে, ও সকার মাম যাকে বলে, যে বাচ্চাদেরকে জাস্ট এখান থেকে ওখানে নিচ্ছে, আর ওর খুব কম সময়ের মধ্যে এই বইটা পড়বে। ওকে যেভাবে ইম্প্যাক্ট করতে হবে একই সেইভাবে যেখানে বাংলাদেশে একজন বসে যেটা বইটা পড়ছে একই ইম্প্যাক্ট, আর একইভাবে বুঝতে পারবে যে এই ফাইন্যান্সিয়াল সিস্টেমের দায়িত্বটা কী। সো সেজন্য ওই কথা ভেবে আমি এই বইটা লিখেছি। সো হ্যাঁ, অ্যাবসলিউটলি ইটস এ ফাইন্যান্স বুক, কিন্তু যাতে এই ফাইন্যান্স বইটা সবাই যাতে বুঝতে পারে, পড়তে পারে আর মনে রাখতে পারে। এটা আমার লাইফে ফার্স্ট টাইম আমি কোনো ফাইন্যান্স বুক পুরোটা পড়েছি। আপনার বাবা বাই এনি চান্স বইটা পড়েছেন? না, এখনো না, পড়ার অবস্থা নেই। না, উনি এখন অসুস্থ। আচ্ছা, আরেকটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, ওই যে প্রেম বলে একটা আমি বল কোড ওয়ার্ড আপনি ইউজ করেন, সেটা যদি। তো আমাদের কোম্পানিতে IIX যেখানে আমরা অনেক কিছু করি, আমরা বেসিক্যালি আমরা একটা ধরেন ব্যাংকের মতো, কিন্তু ব্যাংক যাতে জ্ঞান 99% জন্যে। তো আমরা বন্ড ইস্যুয়েন্স করছি, তো আমরা ইনভেস্টমেন্টস করছি, কিন্তু সব কিছুই ওই ভিত্তিতে যে আমরা বলি যে আমরা উই আর কানেক্টিং ওয়াল স্ট্রিট টু ব্যাক স্ট্রিট, ওটা আমাদের ট্যাগলাইন। তো যারা IIX এ কাজ করে আমরা সবসময় বলি যে তোমরা বোর্ড রুমে যেরকম কমফোর্টেবল, যেটা ওটা গ্রামের একটা মাটির ঘরের মধ্যে ওভাবে কমফোর্টেবল হতে হবে। তো এই মানুষটা যে কাজ করে আমাদের কোম্পানিতে, কে তার মানে বলছি তোমরা একজন প্রেম, PREM। হ্যাঁ, তো প্রেম অফকোর্স ভালোবাসা, অনেক ভালোবাসা থাকতে হবে। তো এই অ্যাক্রোনিমটার জন্য P হলে গিয়ে প্যাশনেট, সো প্যাশনেট হতে হবে। R হলে গিয়ে রিজিলিয়েন্ট, সো এটা আপনি সব বাংলা করবেন। E হলে গিয়ে ইগ্যালিটারিয়ান, মানে সব কিছু আরেকজনকে ইকুয়াল হিসেবে দেখবে। আর M হলে গিয়ে ম্যাভরিক। তো এই 4টা শব্দ মিলে প্রথম লেটারটা ওটাকে বলে প্রেম। তো আমাদের কোম্পানিতে ওটা খুবই সবাই এমব্রেস করে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমাদের বিজনেস কার্ডে পিছনে লেখা আছে প্রেম, যেটা যে ধরেন আমার জন্য আমি লিখেছি, আমার জন্য আমি সবচেয়ে হলাম গিয়ে ম্যাভরিক, তো ওটা এমটা হলে গিয়ে বড় আমার প্রেমের মধ্যে। তো সবাই একটা পিক করতে পারবে যে কোনটা ওদেরকে রেপ্রেজেন্ট করে সবচেয়ে বেশি, তো ওটাই প্রেমের। হ্যাঁ, আচ্ছা, অ্যাজ ইউ সেড আপনার ট্যাগলাইন হচ্ছে কানেক্টিং ওয়াল স্ট্রিট টু ব্যাক স্ট্রিট। জি জি। আমি যতটুকু আপনাকে মানে বুঝতে পেরেছি আপনার এই বই থেকে, আমার মনে হয়েছে যে ওয়াল স্ট্রিট একটা সিস্টেম, একটা সিস্টেম, and you are always against the system. And back street is kind of against the systems. So how you are going to connect system and anti-system together? Now that's actually a very good question, and I'm actually surprised আপনি you picked it up, কারণ আমাকে এই কোয়েশ্চেনটা, এই প্রশ্নটা আমাকে স্টেটসে বেশ অনেক
বাংলা আমি জানি মিলেনিয়াল বলে যে ধরেন যাদের বয়স ধরেন 30-এর মতো এরকম, হ্যাঁ 20-30, হ্যাঁ, সো এই জেনারেশনরা এরা বলেছে আমরা সব কিছু সিস্টেম সব ভেঙে দেবো। হ্যাঁ, তো আমাকে প্রশ্ন করেছে বেশ কয়েকবার যে আমরা সিস্টেম ভাঙতে চাই, কিন্তু আমি তো আমরা দেখলাম যে আপনি এই বইতে লিখেছেন যে সিস্টেমটা চেঞ্জ করা যায় সবার জন্যে, এটা ভাঙতে হয় না। সো সেটাই আমি দেখাতে চেয়েছি যে সব কিছু ভেঙে নষ্ট করে নতুন করে গড়াচ্ছে যে এক্সিস্টিং সিস্টেম আমরা কিভাবে ওটা চেঞ্জ করতে পারি, আর কিভাবে আমরা ওই ভাষা ব্যবহার করে ওই নীতি ব্যবহার করে আমরা কিভাবে এটা সবার জন্যে একটা সিস্টেম গড়ে তুলতে পারি। আর সেটাই আমরা প্রুভ করেছি আমাদের ইভেন কোম্পানিতে আমরা সেটাই করি যে আমরা যে বন্ড ইস্যুয়েন্সেস আর এইসব সব করছি, এটা কিন্তু খুব সফিস্টিকেটেড ফাইন্যান্স, কিন্তু এগেন আগে কেউ করেনি কারণ এটা করা খুব কঠিন, কিন্তু আমাদের জন্যে ওই কঠিনটা হলে গিয়ে একটা জয়, এটা প্যাশন। আচ্ছা, ডিফিয়েন্ট অপটিমিস্ট, তো এইখানে দেখা যাচ্ছে কাউকে? হ্যাঁ অবশ্যই, মানে পুরো রুমে আমাদের সবাই আমরা ডিফায়েন্ট অপটিমিস্ট। কিভাবে একভাবে একটু বাকিদের যদি মানে আপনি কিভাবে এটা ডিফাইন করছেন? কিভাবে ডিফাইন করছি, শুনেন আমার মতে আমাদের সবাইদের মধ্যেই ডিফাইন্ড অপটিমিজম আছে, হ্যাঁ, কিন্তু ওটা বের হতে দেয় কি না সেটা হলে গিয়ে, কিংবা সমাজ দেয় কি না ওটাই হলে গিয়ে ওটা বড় জিনিস, তাই না? তো আমাদের মধ্যে যেটা ডিফাইন্ড অপটিমিজমের যেটা মনে হয় যেটা সূত্র, ওই সূত্রটা আগে আমাদের নিজেদের মধ্যে এটা খুঁজে পেতে হবে, তাই না? আর আমি সেটা সবসময় আমি বলি সবাইকে, আমাকে যখন জিজ্ঞেস করে যে কিভাবে এত হার্ডলস এত কিছু হয়েছে যে এই বইটাতে এটা আপনি লিখেছেন, কিন্তু আপনি কিভাবে জাস্ট সোজা চলতেছে, মানে জাস্ট কেপ্ট অন গোয়িং। হ্যাঁ, তো আমি বলি যে দেখেন, এটা একটা হলে গিয়ে যে আমি যেটা বলি দ্য নর্থ স্টার, যে একটা আমার জন্যে সেটা চলে গিয়ে ফাইন্যান্সিয়াল সিস্টেম। আমি ফাইন্যান্সিয়াল সিস্টেমটাকে কীভাবে ইনক্লুসিভ বানাবো, হ্যাঁ, ওটাই হলে গিয়ে আমার নর্থ স্টার। সো ওটার ভিত্তিতে আই কেপ্ট অন মুভিং ফরওয়ার্ড। হ্যাঁ, সো আমার জন্য মনে হয় আমাদের এটা দ্য বিগ থিং ইজ টু বি ডিফাইন্ড অপটিমিস্ট, you need to have a lot of patience. You need to have patience, or you need to have that goal to be able to change something. আর ওটা মানে আমাদের সবার মধ্যে আছে, মানে যেটা আমরা এখন ওটা প্র্যাকটিস করতে চাই কিনা। একটা জায়গায় উনি লিখছেন women were supposed to be invisible, তো এই যে ইনভিজিবল উমেনকে ভিজিবল করা, এটা মানে আপনার জীবনে এইটা কিভাবে এটা আপনার একটা মোটো বা গোল হয়ে উঠলো, এবং আপনি এখানে কতটুক মানে লাইক আমি যেহেতু এই ফাইন্যান্সের লোক না, আমি খুব দুঃখিত যে আপনার এই যে আইএএক্স বা আপনার অরেঞ্জ ফাউন্ডেশন এগুলো সম্পর্কে খুব একটা আমি জানি না, এটা আমাকে ক্ষমা করে নিতে হবে। আমি কনসেন্ট্রেট করেছি আপনার টেক্সটের উপরে। আমি আসলে একটু আইডিয়াই চাচ্ছি যে সাইজটা কিরকমের, এবং আপনারা এই উইমেনকে ভিজিবল করার ক্ষেত্রে কিরকম একটা কাইন্ড অফ নাম্বার বা কাইন্ড অফ একটা ধারণা যদি আমাদের। অবশ্যই, তো আমরা যা বলি যে আমাদের কাজের মধ্যে এখন আমি এখন লাখ কোটিতে ট্রান্সফার করতে পারবো না, সরি। তো আমরা ধরেন মার্কেটে এখন প্রায় $400 মিলিয়ন আমরা ইনভেস্ট করেছি। 400 মিলিয়ন ডলার। তো $400 মিলিয়ন মধ্যে প্রত্যেকটা ডলার এটা মহিলাদের জন্য লাস্ট মাইলে ইনভেস্টেড হয়েছে। আমাদের এই $400 মিলিয়ন আমাদের 14 বছরে আমাদের কখনো একটাও ডিফল্ট হয়নি, জিরো ডিফল্ট। আমরা কি হাততালি দিতে ভুলে যাচ্ছি? আমরা বলি যে জিরো ডিফল্ট, কারণ আমরা যেসব ইনভেস্টমেন্ট করছি বিভিন্নভাবে, আমরা একটা জিনিস সবসময় করি, সেটা হলো গিয়ে আমরা কি এই ইম্প্যাক্ট যেটা হচ্ছে ওটা আমরা মেজার করি। হ্যাঁ, যে মহিলাদের কিংবা ওদের পরিবারে, ওদের সমাজে কিভাবে পরিবর্তনটা আসছে, আর এই পজিটিভ মানে একটা পরিবর্তন, ওটা আমরা ক্যালকুলেট করি।
আর ওটা আমরা কোরিলেট করি রিস্কের উপরে, কারণ ফাইন্যান্সে আপনার যারা এখানে যারা আছেন, হ্যাঁ, সো রিস্কটা হলে কি খুব বড় একটা ফাইন্যান্সের মধ্যে খুব বড় একটা কনসেপ্ট। সো আমরা বলি যে ডিপার ইম্প্যাক্ট ক্রিয়েটস লেস রিস্ক, আর ওটা আমরা প্রুভ করতে পেরেছি। আর যেহেতু আমরা এই মহিলারা যারা ইম্প্যাক্টেড হচ্ছে আমাদের টেকনোলজির ক্ষেত্রে, আমরা আমাদের একটা মোবাইল ফোনের থ্রুতে আমরা ওটা আবার ভেরিফাই করি, বুঝছেন, যে এটা জাস্ট খানি কোম্পানি যে বলছে আমি এটা করছি ওটাতে আমরা ভরসা করি না, আমরা ওটা ভেরিফাইও করি। তো আমরা যা বলি যে এই মহিলাদের ভয়েস, শব্দ, এটাকে আমরা ভ্যালিউ দিচ্ছি। তো আমাদের জন্যে সেজন্যে এই কাজটা এটা খালি আমাদের ফাইন্যান্সের ব্যাপারে না, এটা হলে গিয়ে এটা সামাজিক চেঞ্জের ব্যাপারে। থ্যাংক ইউ। এটা আমি এই প্রশ্নটারই আরেকটু এলাবোরেশন জানতে চাবো বাংলাদেশের পার্সপেক্টিভে, বিকজ আপনি এখানে আরেকটা জায়গায় লিখছেন ঢাকা সিমস লাইক এ সিটি অফ ম্যান। ওকে, টু পুট ইট ইন পার্সপেক্টিভ, আমি যখন এখানে এটা প্রায় 40, মানে আমার বয়স 55, সো এখানে 50 বছরের গল্প। তো আমার মনে আছে এখনো ইভেন 80s 90s যখন খুবই কম মহিলা দেখা যেত, তাই না? আর মনে হয় যখন এই গার্মেন্ট শুরু হলো তখন আস্তে আস্তে তখন এই মহিলাদেরকে দেখা যেত রাস্তায়, তাই না? তাই আমার মনে হয় এটা ইটস ট্রু। আর ওটা সবাই আমার মনে হয় রাস্তায় বেশিরভাগই ভদ্রলোক, তাই না? এখন মনে হয় চেঞ্জ, এখন হচ্ছে চেঞ্জ, এখন হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ। সো আমরা কি আরেকটু রিডিং আপনার কাছ থেকে, কেউ প্রশ্ন থাকলে প্রশ্ন করবে, কিংবা আমি রিডিং পড়তে পারি। আপনারা তো জি জি, বইটা ইংরেজিতে লিখলেন কেন, বাংলায় তো লিখতে পারতেন? কারণ আমি চেয়েছি যে আমার অডিয়েন্স যাতে পুরো বিশ্বের থেকে হয়, খালি বাংলাদেশ নয়। তো আমার পাবলিশার আমেরিকান, আর আমি চেয়েছি যে এই বইটার থ্রুতে, এই বইটার মাধ্যমে যে আমেরিকায়, ইউরোপে, অস্ট্রেলিয়ায় এরা যাতে আমাদের বাংলাদেশকে চিনে। আর এটা আমাকে পাবলিশার বেশ কয়েকবারই বলেছে যে এটার ভিত্তিতে অনেকেই শিখবে। যে ধরেন আমি শুরু করেছি যুদ্ধের ব্যাপারে, হ্যাঁ, 71 যুদ্ধে আমেরিকায় প্রায় কোনো মানুষই জানে না, খুবই অল্প মানুষ জানে যে ওখানে 71 এরকম যুদ্ধ হয়েছে, কিংবা যে আমাদের এখানে এখন বাংলাদেশে যে এত কিছু হয়েছে, তাই না, যে আমরা এখন উন্নতি হয়েছি। তো আমার জন্যে এটা গ্লোবাল অডিয়েন্সটা এটা খুবই গুরুত্বপূর্ণ, এই মেসেজটা, তাই না? এটা খালি বাংলাদেশের জন্য না, কিন্তু আমি এটার ভিত্তিতে, এটার মাধ্যমে এখন অনেকে বাংলাদেশকে চিনবে অন্যভাবে। মানে অডিয়েন্স সাইজটা সম্ভবত ওনার কাছে ডেফিনেটলি ম্যাটার করে। আমাদের দেশে তো একটা বই আমরা সাধারণত স্যার জানেন যে 300, 500, সর্বোচ্চ 1000 কপি প্রিন্ট করি, এবং সেটাও দেখা যায় বিক্রি হতে হতে অনেক দিন চলে যায়, দেখা যায় 5 বছর 10 বছর চলে যায়। তো ডেফিনেটলি পেঙ্গুইন যখন পাবলিশ করেছে এর নাম্বার অফ প্রিন্টিং অনেক, হ্যাঁ, কারণ এটা ওরা 10,000 কপি প্রথম মাসে বিক্রি করতে হয়, আর তারপরে পেঙ্গুইন আমরা 3000 করেছে। তো again just the volume is different. তো মানে এই সুযোগে আমি একটু আমার অ্যাডভার্টাইজমেন্ট করে নিই যে আমার 22 বছরের লেখালেখির ক্যারিয়ার, 57টা বই আছে। আমি এখনো কল্পনা করতে পারি না যে আমার কোনো বই 10,000 কপি ছাপা হতে পারে বাংলা ভাষায়। এদিক থেকে বোধহয় আপা একজন প্রশ্ন করবেন। আপনি প্রশ্ন করতে চাচ্ছিলেন? হ্যাঁ, মোহন ভাই সেটাই বলছিলেন যে উনি অনুবাদ করতে চান। হ্যাঁ, অবশ্যই। বাংলা থেকে ইংরেজিতে না, এখানে একটু বলেন, আপা বারবার আমাকে ভাই বলছে, আমি খুব বিব্রত হচ্ছি। আমি আপার চেয়ে 3 বছরের ছোট। আপা যেহেতু বয়সটা বলে দিয়েছে, উনি প্রতিবাদী, কাজে মেয়েদের যে বয়স বলা যাবে না এই নর্মসটাও এই স্টেজে উনি ভেঙে দিলেন। উনি 55, তো আমি যেহেতু আপার পাশে বসতে পেরেছি, আমি নিজেকে একজন ডিফায়েন্ট অপটিমিস্ট ভাবছি, তো সেই জায়গা থেকে আমার বয়সটা আমি বলে দিলাম যে আমার বয়স। আচ্ছা, ঠিক আছে। জি, আপা কিছু বলবেন? আমি একটু কিছু বলতে চাই। এখানে যে ডিফায়েন্ট অপটিমিজম
অপটিমিস্ট যে ওয়ার্ডটা সেটা সম্বন্ধে আমি বলতে চাচ্ছি এই জন্য যে তোমার বয়স 55, আমি তুমি বলছি কার ও আমার ননদ হয়, বোন হয়, ছোট বোন 55, আমি 70 হব। তো আমরা যখন পড়ালেখা করলাম, মারা তো করতে পারেনি, হ্যাঁ। আমাদের সময় আমাদের মাদের ইচ্ছাই ছিল যে যেগুলো মেয়েদের পড়ালেখা শেখাতে হবে এবং তারা যেন ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। হ্যাঁ। তো যাই হোক, আমি পাস করলাম, দেন আই ওয়ান্টেড টু ওয়ার্ক, আমি কাজ করতে চাইলাম। তো আমার আব্বা বলে দিলেন যে না না না, তুমি কয়েকদিন বাদে তোমার, আমার বিয়েও ঠিক হয়ে গেছে তখন, যে কয়েকদিন বাদে তোমার বিয়ে হবে, তুমি চাকরি করতে যেতে পারবে না। আমি তো চাকরি করবই, আমি পড়ালেখা শিখেছি কিসের জন্য, আমি চাকরি করতেই হবে আমার, এবং আমি করবই। সো ইউ নো দ্যাট ওয়াজ দ্য সাইন অফ দ্য ডিফায়েন্স। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। বাবার সেটাই এগেইনস্টে বলছিলাম। যাওয়া সবাই করতে পারে না। আমার বড় বোন পারেননি, তার মাস্টার্স ছিল কিন্তু করতে পারে না, অবশ্যই না। দ্যাটস So I think, you know, I really wanted to share this সবার সঙ্গে। আমিও এটা বলতে চাইলাম যে যেখানে আমি 70 বছর হব, দেখো 15 বছর, no, you are more than that, তাই না? 55 আর 70 is quite a difference. তো চিন্তা করতে পারো যে সেখান থেকে আমার শুরু জার্নি, আমি এবং নিজের কোনো সময় সবসময় মনে হচ্ছে নিজের আমার যা আয় আমি সেইভাবে আমি চলতে হবে এবং চলবো, আমার অবশ্যই। যেন কারোর কাছে কোনোদিন হাত না পাততে হয়। হ্যাঁ ভাবি, ইউ আর এ ডিফাইন্ড অপটিমিস্ট। ইয়েস, ইউ আর। অনেক ভালো লাগবে শেয়ার করতে। থ্যাংক ইউ। আমাদের লাইভে একজন প্রশ্ন করেছেন, হাজম মেহেগির, আচ্ছা, উনি প্রশ্ন করেছেন, হুইচ ওয়াজ দ্য ম্যাটার দ্যাট মেড ইউ টু রাইট দিস বুক, সাম সর্ট অফ রেভলিউশন এগেইনস্ট দ্য প্রেজেন্ট এস্টাবলিশমেন্ট? You know, I think I wanted to write this book karon I just felt that this story need to be told, and amar jonne maybe I'm bole je maybe it's a midlife crisis, but I say hopefully not. I mean, I'm going to live until 110, which I don't want to, kintu amar hai the reality is je আমি দেখেছি যে এখানে there is this movement happening, যে এটা একটা মুভমেন্টের মতো হচ্ছে, তাই না? তো আর আমি চেয়েছি যে দেখাতে যে এই মুভমেন্টটা যে হচ্ছে, এই মুভমেন্টটা সারা পৃথিবীতে আস্তে আস্তে হচ্ছে, ফাইন্যান্স আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আমি দেখাতে চেয়েছি যে এই মুভমেন্টটা যে আমরা যা বলি গ্লোবাল সাউথ, যেটা আমরা বাংলাদেশ গ্লোবাল সাউথ, যে এই মুভমেন্টটা গ্লোবাল সাউথ থেকেই শুরু হচ্ছে। কারণ সব কিছু আপনারা যদি দেখেন গ্লোবাল নর্থ থেকে আসে, তাই না? সব কিছু আমরা বাইরে থেকে আসে, সব কিছু আমেরিকা থেকে আসে, সব কিছু বিলাত থেকে আসে। আমরা কেন গর্ব করে বলতে পারবো না যে আমরাও ফাইন্যান্সিয়াল সিস্টেম চেঞ্জ করতে পারছি এখানে, আমরা গ্লোবাল সাউথ থেকে? সো সেজন্যই আমার একটা রিকোয়েস্ট আপনাদের, এখানে ফ্লায়ার আছে, যে আপনারা যদি একটা জিনিস করেন, যেটা হলে কি আমরা এখন যেহেতু আমরা যে কাজ নিয়ে আইএক্সে খুব সাকসেসফুল হয়েছি, আমরা এখন একটা নতুন অ্যাসেট ক্লাস করেছি, যেটা হলে গিয়ে অরেঞ্জ বন্ড। অরেঞ্জ হলে গিয়ে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নাম্বার 5, যেটা হলে কি ফর উইমেন এম্পাওয়ারমেন্ট। সো উইমেন এম্পাওয়ারমেন্ট, যেটা হলে কি উইমেন গার্ল, আর যেটা বলে জেন্ডার মাইনরিটি। আর আমি এটা খুব খুব গর্ব করে বলি, কারণ আমাদের দেশে আমরা জেন্ডার মাইনরিটিস থেকে খুবই এমব্রেস করি। তো এদের সবাইয়ের জন্য যাতে ওরা ইকুয়াল হয়, আর যাতে এটা হলে গিয়ে ওদের ক্লাইমেটও ইজ আ পার্ট অফ দ্য ইকুয়েশন, যাতে যেহেতু ফাইন্যান্সিয়াল মার্কেটে। তো আমরা এটা এখন, ইট ইজ নাও অ্যান অ্যাসেট ক্লাস, অনেক গভর্নমেন্ট এখন এটা অ্যাকসেপ্ট করছে। আমরা অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট এই বৃহস্পতিবারে ইউনাইটেড নেশন বড় করে এটা অ্যানাউন্স করছে। তো আমি চাই যে আপনারা এটা এখানে স্ক্যান করতে পারেন, ওটা যে প্লেজ আছে একটা, যে আমি অরেঞ্জ বন্ড আমি চাই এটা যাতে হয় ইভেন বাংলাদেশেও। সো ওটা যদি আপনারা অনলাইন সাইন করেন, তাহলে ওটা প্রথম স্টেপ টুয়ার্ডস ডিফাইন্ড অপটিমিজম। এখানে ফ্লায়ারগুলো রাখা আছে, আপনারা অনুষ্ঠান শেষে যার যার প্রয়োজন মনে করবেন এটা নেবেন, এবং আপা যে কি বলে এটাকে কিউআর কোড এইটা দিয়ে আপনারা এটার সঙ্গে সংযুক্ত হতে পারবেন।
পাশাপাশি ওনার বইটাও এখানে রাখা আছে। তো আপনারা যারা কিনতে আগ্রহী, আমার মনে হয় বইয়ের সঙ্গে লেখকের অটোগ্রাফটা ফ্রি, হ্যাঁ অবশ্যই, আমি 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 বা ফটোগ্রাফও ফ্রি পাওয়ার একটা সুযোগ আছে। আর কোনো প্রশ্ন কি? আমি জি প্রিয়ন্তি প্লিজ। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। প্রশ্ন না, আমি বোধ হয় বাংলাদেশের প্রথম বইটা আমি নিলাম না, যারা কই পাঠক সমাবেশে আমি বোধ হয় প্রথম ক্রেতা। আচ্ছা, আমি টোকিও থেকে একটা বই অর্ডার করলাম। আচ্ছা সেই বইটা এইটা না, তখন আমি এটা জানি। আচ্ছা। এটা কৃতিত্ব পাঠক সমাবেশ দিয়েছে। হ্যাঁ আমি টোকিও থেকে অর্ডার করলাম সাদিয়া জাহিদি 50 মিলিয়ন রাইজিং, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বর্তমান এক্সিকিউটিভ ডাইরেক্টর, পাকিস্তানি বংশোদ্ভূত। তো পাকিস্তানে কিভাবে উইমেনদের এম্পাওয়ারমেন্ট বা ওটার বলে ওটা অর্ডার করার পরে বললো যেটা নাই, আমি দিল্লি থেকে আনাচ্ছি পাঠক সমাজ। তখন বললো আপনার সাথে এই আরেকটা বই দিব। আচ্ছা সেটা হলো বাংলাদেশের একজন দিচ্ছেন, দেন এইটা আমি একসঙ্গে দিলাম আর কি পাঠক সমাজ থেকে। তো ডিফেন্ট যেহেতু লেখা ছিল, তাই ভাবছি ভিতরে বোধহয় বিপ্লব কিছু আছে। আমি এগুলো পড়ি নাই পুরোটা, একসাথে আমি 3-4টে জিনিস নিয়ে কাজ করছি, আচ্ছা। পাশাপাশি রেখে পড়ি। আর আমার পড়তে একটু দেরি হয়, আমি প্রচুর আন্ডারলাইন করেন। নোটস নেন। নোট নেই। তারপরে আমি অর্থনীতির ছাত্র, আচ্ছা। আমি আপনার চেয়ে একটু বেশি, 3 বছর আগে। আচ্ছা যুদ্ধের সময় আমার 6 বছর বয়স। আচ্ছা। সবকিছু মনে আছে। প্রথম প্রিফেস পড়ার সময় আমাদের গ্রামের খাতার গন্ধ পাইছি, সেই গন্ধ এবং প্রস্রাবের গন্ধ বাচ্চাদের, হ্যাঁ যেটাকে আমরা বলতাম হিসু ধরে, হ্যাঁ, ছোট বাচ্চা, হ্যাঁ। সেই গন্ধ আমি তখন আমি এটা ফাইন্যান্স হিসাবে দেখি নাই। ভিতরে যেহেতু রূপান্তর, উপরে ডিফিয়ান্ট, রূপান্তরের প্রতিবাদী হতে হয় না, এটা উনি ব্যাখ্যা দেবেন, আমি কোনো একটা ই করছি না। যে উপরে যখন আমি একটু বিপ্লবী জিনিসকে পছন্দ করি পার্সোনালি, আমাকে অ্যাট্রাক্ট করে। তো রূপান্তরটা যেহেতু হবে আস্তে 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 আস্তে, এখনো আমাদের এই যে বোনেরা আছেন এখানে অনেকেই জানে আমরা অনেক পিছনে আছি, আসলে তা না। জাস্ট একটা এক্সাম্পল দিই, এটি কি মাস? অগাস্ট, জুলাই মাসে বের হলো গ্লোবাল জেন্ডার রিপোর্ট 2023 ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এই জুলাই মাসে যেটা রিলিজ হলো 25 তারিখে, জুলাই মাসে 22 সালে আমাদের গ্লোবাল জেন্ডার গ্যাপে আমাদের অবস্থান ছিল 71 আউট অফ 146 কান্ট্রি। সেই জায়গাটায় এই পরের বছরে অনেক ডেভেলপ করে এখন 59 আমরা। এশিয়ায় থার্ড, এশিয়ায় ফার্স্ট হলো সিঙ্গাপুর, সেকেন্ড হলো লাওস, আমরা থার্ড, এন্ড এই রিজনে আমরা ফার্স্ট জেন্ডার প্যারিটিতে। তো 4টা বড় ক্যাটাগরিতে যে আমার গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্টটা তৈরি হয়, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হলো যেটা আমরা একটু পিছনে আছি, সেটা হলো ইকোনমিক অপরচুনিটিজ এন্ড পার্টিসিপেশন উইমেনদের, এটা আমরা একটু পিছনে আছি। ওভারঅল আবার আমরা 59, আমেরিকা হলো 43, আমাদের চেয়ে খুব বেশি দূরে না। কিন্তু এই 59 আর 43 হয়তো আমার 40 বছর লাগতে পারে, 30 বছর লাগতে পারে। তো আমি এই বইয়ের যেটা দেখলাম, ঠিক আছে ফাইন্যান্স, আমি অর্থনীতির ছাত্র, আমি তো লিখে না, আমি শুধু পড়ি। লিখে যারা পেট ভরি খাওয়ার পরে কিছু থাকে, তারা অন্যদিকে কিছু দেয়, আমার এখনো পেটেই মনে বুঝছেন, যেরকম অন্যকে দেওয়ার মতো কিছু যোগ্যতা এখন মানে ওই পর্যন্ত আমি এখনো ক্ষুধার্ত। তো আমি যেটা দেখলাম, এক একজন এক এক দৃষ্টিভঙ্গি থেকে বইটা দেখবে, পার্সপেক্টিভ এক একজন হোক না। ফাইন্যান্স তো সবকিছু, ফাইন্যান্সকে শুধু আমি ফাইন্যান্স দিয়েই দেখবো কেন? তো প্রথমে আমি লেখককে না জেনে দেখলাম যে উনি সোশ্যাল সাইকোলজি আর হিউম্যান সাইকোলজি ভালো বুঝতেন, যেগুলো দাদির বা নানির কাটা বানানোর গল্প নিয়ে আসছেন। নাম্বার 1, মানুষ খাবে। আমি যে কালচারে বড় হচ্ছি, ওই খাবে বলতে বুঝেন না যে আপনি ব্যবসায়িক মাইন্ডে বইটা লিখছেন, তা আমি করছি না। ফার্স্টে তো কানেক্ট করতে হয়, বিফোর কানেক্ট ইউ নিড টু কানেক্ট ইউর অডিয়েন্স। হ্যাঁ, তার অডিয়েন্সকে আমার যিনি পাঠক হবে, একটা কানেক্ট করতে হবে, ইমোশনালি কানেক্ট করতে হবে। সেই জায়গাটা আমাকে একটা সোশ্যাল সিমেন্টিং এর কাজ করতে হবে। সোশ্যাল সিমেন্টিং এর কাজের ক্ষেত্রে উনি খাতার গল্প নিয়ে আসছেন। আবার মজার বিষয়, খাতা তো পাতলা কাপড়, চেরা কাপড়, এটা তো স্ট্রেংথ নাই।
যখন একটার উপর একটা 2-3টা হয়, আমি তো দেখছি এটা, আমার মা চাচিরা সবাই, আমি তো এই শীতকাল এই বর্ষাকালে তো খাতাই বাড়ে সব গ্রামে। তারপরে এটার মধ্যে প্যাশনের কথা বলে দিন না, অনুরাগ যদি বলি, তাহলে মা দাদির অনুরাগে সেই প্রত্যেকটা সেলাইয়ের ভিতরে এই অনুরাগ ছিল, যে কারণে এই খাতায় কিন্তু আমাদের বড় ব্ল্যাঙ্কেটের কাজ করতো খাতায়, এবং ওই খাতা একা পড়তাম না, 3-4 ভাই বোন একসাথে শুইতাম, খাতা দিত, ভিতরে বাতাস আসতো। তারপরেও ওম ছিল, ওই ওমটা আসতো মায়ের দাদির ওই দরদ থেকে। তো ওই জায়গায় উনি যেটা কানেক্ট করছে সাইকোলজিক্যালি, ইমোশনালি পাঠককে কানেক্ট করবে ওই জায়গাটায়। তারপর 3টা খাতা এক করে যে প্রোডাক্টে নিয়ে আসছেন সেটা হয়ে গেল সিনার্জি। পাতলা কাপড় ছিঁড়ে যাবে, টান দিলে 3টায় যখন যায় দেখা যায় যে অনেক শীতকে ওইখানে সিনার্জি নিয়ে আসছেন। সুন্দর একটা শব্দ। তো সিনার্জি ইফেক্টটা হয়ে গেছে সিনার্জি। হ্যাঁ, 1 খাতা প্লাস 2 খাতা প্লাস 3 খাতা ইকুয়াল মোর দেন 30 খাতা, তাই না? তো পরবর্তীতে যে বৈষম্যের কিছু কথাবার্তা এই প্রিফেসের ভিতরেই আছে, গ্লোবাল সাউথ গ্লোবাল নর্থের কথা বলছেন, টপ 1% কি করে, বটম 50% কতটুকু বিলঙ্গিং তার আছে, এই অসাম্যগুলো ছিল, থাকবে এবং কম বেশি সহনশীল পর্যায়ে রাখার বিষয়টা। তো আমি যখন পুরোটা পড়বো তখন হয়তো আমি এটার উপর ফাইন্যান্সিয়াল পয়েন্ট অফ ভিউ ওই লেন্সে না, আমি একটা সোশ্যাল পার্সপেক্টিভে সেটা হয়তো দেখবো। ওনার যে 4,4400 যদি 111 টাকা করে ডলার ধরি, তাহলে আপনি 4,500 কোটি টাকার মতো আপনি অলরেডি বাজারে ছেড়ে দিয়েছেন, এবং সেইখানে আর 14 বছরে হয়তো কয়েক মিলিয়ন ট্রানজেকশন বা আরো কয়েক মিলিয়ন ট্রানজেকশন হয়ে গেছে, যে ট্রানজেকশন গুলোর মধ্যে একটাও ডিফল্ট কেস নেই। এইটা একটা বেস্ট প্র্যাকটিস এই জায়গাটায়, যে আপনার ওই ট্রানজেকশনের জায়গাটায় আপনার প্রতিষ্ঠান, আপনি যে ম্যানেজমেন্ট সিস্টেমটা ডেভেলপ করছেন, উনি কিন্তু সিস্টেম আমি পরে যেটা বলছি সিস্টেম ভাঙতে বলেন নাই, সিস্টেমের ভিতরে থেকে উবারের মতো আরেকটা সিস্টেম, ভালো সিস্টেম ডেভেলপ করা, ওই সিস্টেমকে বিদ্রোহ না করে উবার সিস্টেম। আমি যদি আজকে বাস নামাবো বলবো, তাহলে দেখবেন অনেক লোক আসবে, চাঁদা চাবে, এই চাবে, সেই চাবে, আমি তার ভিতরেই একটা না, আপনি খুব ভালো করে বললেন। সিস্টেমটা ওই ভাঙা না, সিস্টেমের ভিতরে থেকে এর চেয়ে উন্নত কোন সিস্টেম এটার ভিতরে অ্যাড করবে, দেন সোসাইটিকে বেটার কিছু দিবে, দেন সোসাইটি এটা অ্যাকসেপ্ট করবে। ওই জায়গাটা এখানে আছে। তো পুরোটা পড়লে হয়তো আমি আমার পার্সপেক্টিভে। না, অনেক ধন্যবাদ, আপনি খুব ভালো করে সুন্দর করে বললেন, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আর বাংলাদেশি হিসাবে তো আমরা গর্ব করতেই পারি। পরিচয়টা দেন। আমি তো একজন পাঠক বলছি, আমার নাম রফিকুল ইসলাম। পাঠক বলতে এই পাঠক সমাবেশ যখন 85 তৈরি হয়, তখন আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট, তখন এখানে আসতাম ওই একটা ছোট রুমের মধ্যে। আর আমি এখন চাকরি করি বিদ্যুৎ মন্ত্রণালয়ের একটা ট্রেনিং ইনস্টিটিউট আছে, বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, এটা ডাইরেক্ট। আচ্ছা। আর ওইখানে পড়ি, এখনো আমার চাকরি কিন্তু 1.5 বছর আছে, কারণ আমার জন্ম তারিখ 2টা। আচ্ছা। হ্যাঁ, সেগুলো আমার 6-8 মাস চাকরি বেশি করার একটা সুযোগ। আচ্ছা, ওকে, অনেক ধন্যবাদ। একটা বাপ ডে, একটা হলো বাপ উপরে নাম হচ্ছে একটা হলো বাপ ডে, আরেকটা হলো হেডমাস্টার ডে। আচ্ছা, আমরা অনলাইনে আরেকটা প্রশ্ন পেয়েছি, জনাব রফিকুল ইসলাম। আচ্ছা, উপরের প্রশ্ন, এটার উত্তর দিয়েছেন উনি, এই যে হুইচ ওয়াজ দ্য ম্যাটার দ্যাট মেড ইউ রাইট দিস বুক, ওইটাই। আচ্ছা, রফিকুল ইসলাম একজন প্রশ্ন করেছেন, বইটির বাংলা অনুবাদ হবে কিনা? অবশ্যই, কেন না, অবশ্যই। এখানে মানে আমরা এখানে বসে আছি, যেখানে অনেক 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 গুরুত্বপূর্ণ লেখকরা বসে আছেন, যারা যেই চান ওটা অনুবাদ করতে। আমি অনুবাদ করছি না, তো আপনারা যেই চান অনুবাদ করতে, অবশ্যই। আমাদের কি আর কোনো প্রশ্ন আছে দর্শক সারি থেকে? আমরা কি শেষ করব? আরেকটা জিনিস শেয়ার করি, আপনি যে উইমেনদেরকে ইনভিজিবল বলছেন, এটা কি লিটারালি ইনভিজিবল বলছেন না শক্তিশালী বোঝাতে ইনভিজিবল বলছেন? ওটা আপনার বই পড়তে হবে দেখতে। মেটাফিজিক্সে দেখবেন, তখন আমি দেখবেন ওই ইনভিজিবলটা পাওয়ারফুল বেশি। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, আপনি দেখবেন, পরে দেখবেন আমি কিভাবে ইউজ করেছি। তাহলে আমরা আরেকটা প্রশ্ন আছে?
বইটির বঙ্গানুবাদ পড়ে সাধারণ মানুষের কি উপকার হবে? করিম রেজা বাবু। আমি উত্তর দেব? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ হ্যাঁ। কারণ আমি যেহেতু বইটি পড়েছি এবং আমি আগ্রহী আছি, স্বপ্রণোদিত হয়ে অলরেডি অনুবাদ করার জন্য যে আমি এটা অনুবাদ করতে পারি কিনা। তো আমি এই জন্যই আগ্রহী হয়েছি যে আমি উপকৃত হয়েছি এবং আমি একজন সাধারণ পাঠক। আমরা মনে হয় আজকের মতো আনুষ্ঠানিক আলোচনাটা এখানে শেষ করতে পারি। আপা আমাদের অনেক সময় দিলেন, অনেক মূল্যবান কথা আমরা শুনলাম, জানলাম। আমি পাঠক সমাবেশের তরফ থেকে, আমাদের বন্ধু মুজাফফর এবং সকৃতনমানের তরফ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ।